they actually reach their target range of 5 to 6%, and we hope that some of that effect will trickle down through global prices, through imports to the Bangladesh economy. That's why we are optimistic in projecting that inflation will come down to 7% next year. মুক্তি, আমরা দেখছিলাম আইএমএফ এর নির্দেশিত পথে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় সফররত সংস্থাটির প্রতিনিধি দল। তবে খাদ্য মূল্যস্ফীতি যেন না বাড়ে সেই দিকে নজর রাখার তাগিদ দিয়েছে দলটি। একই সঙ্গে ব্যাংক খাতকে সচল রাখার জন্য যে সংস্কার কাজ চলছে সেটি অব্যাহত রাখারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। এ নিয়ে সান্ধ্যবাজারে রয়েছে বিস্তারিত, আর পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ার নাফি। আমদানিও আমরা করে যাচ্ছি, সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি, যার জন্য যেটা আমাদের রিজার্ভে চাপ করছে। মুক্তি, উদ্ধৃত সত্ত্বেও বাজার নিয়ন্ত্রণে এবং সরকার ৩০টি প্রতিষ্ঠানকে ৮৩,০০০ টন চাল আমদানির অনুমতি দেয় এবং এজন্য আমদানি শুল্ক ৬৭ থেকে নামিয়ে আনা হয় ১৭%। এছাড়া চাল আমদানি উচ্চ ব্যয় নিয়ে আজ সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী। এদিকে বাজারে পুষ্টিগুণ সম্পন্ন চাল নিশ্চিতে এমন মৌসুম থেকেই পাওয়া যাবে না ছাঁটাই বা পলিশ করা চাল, এ বিষয়ে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। ১৬ থেকে ২০ লক্ষ মেট্রিক টন আমাদের চাউল শর্ট হয়ে যায়। যখন শর্ট হয় তখন আমাদের বিদেশ থেকে আবার আমদানি করার চিন্তা করতে হয়। এ নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই আইএমএফ এর তৃতীয় কিস্তি ছাড় প্রসঙ্গ। বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সন্তোষ জানিয়েছে আইএমএফ এর প্রতিনিধি দল। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সামষ্টিক অর্থনীতির নানা বিষয় উঠে আসে। সংস্কারের কারণে মূল্যস্ফীতি যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। এছাড়া আর্থিক খাতে সংস্কার অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়। We congratulate the authorities who have made significant progress on structural reforms under the IMF-supported program, including the implementation of a formula-based fuel price adjustment mechanism for petroleum products. Nevertheless, larger than expected spillovers from tightening of global financial conditions still elevated international commodity and food prices, coupled with some domestic vulnerabilities, have led to high and persistent inflation and declining foreign exchange reserves. Now turning to the financial sector, reducing banking sector vulnerabilities remain a priority. এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ে আছেন সহকর্মী আতাউর নিয়ন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতাউর, ব্রিফিংয়ে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ার সন্তোষ জানিয়েছে আইএমএফ। এছাড়া ব্রিফিংয়ের কি বিষয়ে উঠে এসেছে জানাবেন? যেমনটি বলছেন যে আজকে কিন্তু আইএমএফের যে প্রতিনিধি দল গত ২৪ এপ্রিল থেকে বাংলাদেশে সফরে আসে, তৃতীয় কিস্তি ছাড়ের বিষয়ে তারা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এনবিআর এর সাথে যে কয়েক ধাপে বৈঠক করে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তো আজকে শেষ দিন ছিল, অর্থ মন্ত্রণালয় তারা শেষ বৈঠকটি করে। তো অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে আমরা কিন্তু তৃতীয় যে কিস্তিটি আছে সেটি পেতে যাচ্ছি। তবে আইএমএফ এর প্রতিনিধি দল বলেছে যে এটি তারা বোর্ড মিটিংয়ে তাদের পাশ হওয়ার পরে সেখান থেকে বাংলাদেশ তৃতীয় কিস্তিটি পাবে। তবে এছাড়া তারা বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন আছে এবং সংস্কারের যে অগ্রগতি আছে সেটি তারা সাধুবাদ জানিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে অভিনন্দন জানিয়েছে। তবে এছাড়া তারা আরও বেশ কিছু বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন। সেই বিষয়ের মূল যেই তাদের পরামর্শ ছিল বা তারা যেই বিষয়টি নিয়ে কাজ করছেন তার প্রধান বিষয়টি হচ্ছে মূল্যস্ফীতি এবং হচ্ছে বাংলাদেশের যে রাজস্ব আহরণের ঘাটতি থাকে, রাজস্ব যে নীতি থাকে সেই নীতিতে বড় একটি অংশ কিন্তু সরকারকে ধার করে উন্নয়ন প্রকল্পগুলো চালু করতে হয়। তো সেক্ষেত্রে যে ব্যাংক খাত রয়েছে সেই ব্যাংক খাত থেকে যখন বাংলাদেশ ব্যাংক সরকার যখন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে তখন বড় একটি তারল্য সংকট দেখা দেয়। তো সেই বিষয়গুলো চাপ পড়ে হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখন সরকারকে টাকা দেওয়ার কথা নিষেধ করে দেয়, তখন কিন্তু অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে তফসিলি ব্যাংকগুলো সেখান থেকে সরকার টাকা নেওয়ার একটি প্রক্রিয়া শুরু করে। তো সার্বিক বিষয়ে যে আমাদের দুর্বল ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো ব্যাংক খাতের যেই ঋণ খেলাপি আছে সেই বিষয়ে তারা বলেছে যে এখন পর্যন্ত খুব ভালো রিকভার বাংলাদেশ ব্যাংক করতে পারেনি। তবে ধারাবাহিকভাবে যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে খেলাপি ঋণ কমিয়ে নিয়ে আসা
আসা রিজার্ভ বাড়ানোর জন্য কলিং পেগ কিন্তু আজকে চালু হলো, সেটি জানেন, এবং সেই সঙ্গে ডলারের মূল্য কিন্তু আজকে 110 টাকা থেকে 117 টাকায় বাড়িয়ে দেওয়া হলো, যাতে করে খোলা বাজারের সাথে যেই বৈষম্যতা আছে ব্যাংকগুলোর ডলার আহরণে, রেমিটেন্স আহরণের ক্ষেত্রে, সেইটা যেন কমিয়ে আনা যায় এবং বাংলাদেশের বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ডলারের যেই সরবরাহ সেটা কিন্তু অনেকটা কমে গেছে। আমরা জানি যে খোলা বাজারে এবং অনেক ডলার কিন্তু বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে আসে না, তো সেইটা যেন বাংলাদেশ ব্যাংক 117 টাকা নির্ধারণ করে দেওয়ার কারণে আশা করা যাচ্ছে যে ব্যাংকিং চ্যানেলে সেই ডলার প্রবাহ বেড়ে যায়। তো এই সার্বিক বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছে এবং বলেছে যে বাংলাদেশে যেই 2031 সালে মধ্যম উন্নত আয়ের দেশে যে পরিণত হবে, সেক্ষেত্রে যে সংস্কারের যে পদক্ষেপগুলো আছে সেগুলো অব্যাহত রাখতে হবে। সেই সঙ্গে মানি লন্ডারিংয়ের যে বিষয় সেই বিষয়ে কথা হয়েছে। তো সেই বিষয়ে তারা আশা করছে যে তাদের যে নীতিগুলো রয়েছে তার পরামর্শ দিয়েছে, সেই বিষয়গুলো যদি অব্যাহত থাকে, বাস্তবায়ন করা হয়, তাহলে আশা করা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো বাধা হবে না এবং আগামী 25 সাল নাগাদ মূল্যস্ফীতিও 9% থেকে 7% নেমে আসবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আতর-নিয়ন যুক্ত ছিলেন সচিবালয় থেকে। এদিকে ঋণের তৃতীয় কিস্তি পেতে আশাবাদী বাংলাদেশ। অর্থ ছাড়ে IMF এর দেয়া 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করেছে বাংলাদেশ। আজহার লিমন জানাবেন বিস্তারিত। 24 তারিখ থেকে টানা 15 দিনের ধারাবাহিক বৈঠকের সারমর্ম নিয়ে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্ব মূল্যায়ন দলটি অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে শেষবারের মতো বৈঠক করতে আসেন বুধবার বেলা 2টায় এবং এর কিছুক্ষণ পরই মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হয় সভা। অর্থ মন্ত্রণালয়ের ভাষায় র্যাপ আপ এ সভায় মুখোমুখি বসেন IMF ও বাংলাদেশ পক্ষের কর্মকর্তারা। অর্থ প্রতিমন্ত্রীর সামনে ঋণের শর্ত সংস্কারের কতটা অগ্রগতি আর কতটা করতে হবে সুপারিশের মূল বিষয়গুলো তুলে ধরেন তারা। প্রায় 1.25 ঘন্টা ধরে চলে প্রতিমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। প্রশ্ন ছিল সব মিলিয়ে আলোচনা কেমন ছিল। মানে আশাবাদী তো কিস্তিটা জি জি আমরা আশাবাদী। প্রতিমন্ত্রী বড় দাগে এটাই বলেছেন, IMF নতুন করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো, সুদহারের বিষয়টি নিয়ে পরামর্শ দিয়েছেন। জলবায়ু ও দুর্যোগ মোকাবেলায় পরামর্শ অনুসরণ করে চলতি বছরেই কাজ শুরু করবে সরকার। কিন্তু করের হার বা আওতা বাড়ানোর যে আলোচনা আছে, তাতে মানুষের কষ্ট বাড়বে কি? পজিটিভলি আশা করছি যে বোর্ডে অনুমোদনের পর IMF খুব দ্রুত পরবর্তী কিস্তির টাকাটা ছাড় করবে। জনগণের যাতে অসুবিধা না হয় সে ব্যাপারে তো সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং আমার মনে হয় না কোনো আশঙ্কা এখন কারো করার প্রয়োজন আছে। IMF এর রিভিউ দলের সফর নিয়ে এদিন কথা বলেন অর্থ সচিব। তিনি জানান 10টির মধ্যে বাংলাদেশ কেন একটি পূরণ করতে পারেনি তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পেরেছে বাংলাদেশ পক্ষ। সবকিছু ঠিক থাকলে আসছে জুনে রিজার্ভে যোগ হতে পারে তৃতীয় কিস্তির অর্থ। প্রোগ্রামের যে 10টাই ছিল 9টা পূরণ হয়ে গেছে, একটা বাকি ছিল। সেটা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যেই রিজনেবল জাস্টিফিকেশন দিয়ে বোঝাতে পেরেছি যে ওইটা আসলে ঠিকই আছে। তো এটা আমরা মোটামুটি সন্তুষ্ট যে তারা স্যাটিসফাইড যে আমাদের এই ট্রান্সের টাকা তারা ডেলিভারি দিতে পারবে। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির সংকট দূরীকরণে নানা শর্তে 470 কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করে IMF। 42 মাসে 7টি কিস্তিতে শর্ত পূরণ সাপেক্ষে যা পাবে বাংলাদেশ। আজহার লিমন, এখন ঢাকা। পুরোপুরি বাজারের উপর না ছেড়ে মার্কিন ডলারের দর নির্ধারণে অপেক্ষাকৃত নমনীয় ক্রলিং প্যাক পদ্ধতি অনুসরণের পথে হাঁটল সরকার। প্রজ্ঞাপন দিয়ে এই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, আর তাতে একদিনে 7 টাকা বেড়ে ডলারের দাম দাঁড়িয়েছে 117 টাকায়। IMF এর চাপে অনেকটা বাধ্য হয়ে ডলারের দর নির্ধারণে নিয়ন্ত্রিত ব্যবস্থা থেকে সরে এলো সরকার। সিলিয়া সুলতানের প্রতিবেদন। বিশ্বে একচেটিয়া রাজত্ব করা ডলারের মূল্য নির্ধারণ করবে কে? যার উপর আন্তর্জাতিক বাণিজ্য, বিনিময় যুক্তি থেকে শুরু করে মুদ্রা ও মূল্যস্ফীতির চাপ, তাপ, উত্তাপ নির্ভর করে। দেশীয় মুদ্রার রপ্তানি পণ্যের মূল্যমান ও আমদানি পণ্যের মূল্যমান সমান না হলে তার প্রভাব পড়ে দেশের উৎপাদন খাতে ও প্রকৃত রিজার্ভে। বাড়ে অর্থ পাচার ও অনানুষ্ঠানিক লেনদেনের প্রবণতা। ফলে ডলারের বিনিময় হার আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য হওয়া প্রয়োজন। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি সামাল দিতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণে না রেখে বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে আসছে IMF।
অর্থনীতির স্মুথ ল্যান্ডিং ও ভারসাম্যে ফিরতে এটি প্রয়োজন বলে জানায় তারা। কিন্তু খোলা বাজার ও বিশ্ববাজারের লাগামহীন মুদ্রাবাজারের প্রভাবে অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক খাতে ডলারের দরের দূরত্ব বাড়লে একক দর নির্ধারণে এবিবি ও বাফেদা দায়িত্ব পায়। তবে শেষ পর্যন্ত আইএমএফের চাপে সংস্থাটির সফর শেষ হওয়ার দিন পুরোপুরি বাজার ভিত্তিক না করে ক্রলিং পেগ পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক। এই পদ্ধতিতে বিনিময় হারে ডলারের মধ্যবর্তী মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। ব্যাংকগুলো ১১৭ টাকা মার্জিন ধরে রেখে এখন থেকে ডলার কেনাবেচা করতে পারবে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। ২০২২ সালের মাঝামাঝি থেকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হতে শুরু করে, যা ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ আমদানি পণ্যের মূল্য ও রপ্তানি আয়ে বড় আকারের ঘাটতি তৈরি করে এবং বাড়িয়ে তোলে মূল্যস্ফীতি। আয়ের তুলনায় বেশি পরিশোধের কারণে কমে আসে রিজার্ভ। ফলে যে পরিমাণ রিজার্ভ থাকা প্রয়োজন তা থেকে দূরত্ব বাড়ছে বাংলাদেশের। এরই মধ্যে টাকার মূল্য বাড়াতে ঋণের সুদের হার বাড়িয়ে চলেছে বাংলাদেশ ব্যাংক। তবে এবার আইএমএফের চাপে স্মার্ট পদ্ধতির রেট থেকে বেরিয়ে বাজারের উপর অর্থাৎ ব্যাংকের উপর সুদের হারও ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। বিদেশ থেকে চাল আমদানিতে রিজার্ভে চাপ পড়ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের কথা মাথায় রেখে চাল আমদানি ও ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে তার স্বল্প মূল্যে সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দিলেন তিনি। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কথা মাথায় রেখে চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা করেই সারের সংকট সমস্যার উদ্যোগ নেওয়া হয়েছে। যে যে পণ্যের প্রয়োজন আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি, যার জন্য যেটা আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। রিজার্ভের চাপ পড়লে আসলে আমাদের মানুষের কল্যাণটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেদিক থেকে আমরা লক্ষ্য রাখছি। এবং আমরা যে পারিবারিক কার্ড দিয়েছি তার ফলে কিন্তু স্বল্প মূল্যে চাল সহ অন্যান্য পণ্য কেনারও একটা সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আবার যারা আরও দরিদ্র তাদের জন্য আরও কম মূল্যে চাল কিনতে পারে সে ব্যবস্থাও করেছি। আর যারা একেবারে হতদরিদ্র তাদের আমরা বিনামূল্যে তাদেরকে আমরা চাল দিচ্ছি। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছি। কাজে টিসিবির এখন যে জনশক্তি আছে সেই জনশক্তি দিয়েই কিন্তু আমরা যথাযথভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি। আগামী আমন মৌসুম থেকে বাজারে পাওয়া যাবে না ছাঁটাই বা পলিশ চাল। বাজারে থাকা এসব চাল শেষ হলে নতুন করে আর বাজারজাত করা হবে না, সাফ জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনারে কথা বলেন তিনি। সরকারের এমন উদ্যোগকে ক্রেতা ও বিক্রেতা উভয়ই স্বাগত জানিয়েছেন। বিস্তারিত শরীফ রওশনের প্রতিবেদনে। প্রতিদিনের খাদ্য তালিকায় শস্য উপাদান হিসেবে ভাতকে বেশি গুরুত্ব দেওয়া হয় এশিয়া মহাদেশগুলোতে। দেহে ক্যালোরি, প্রোটিন ছাড়াও ফাইবার্সের চাহিদা মেটাতে দৈনিক এক বেলায় ১০০ থেকে ১৫০ গ্রাম ভাত খেয়ে থাকেন এ অঞ্চলের মানুষ। তবে চিকন চালের চাহিদা থাকায় বেশ কয়েক বছর ধরেই মোটা চাল চিকন ও চকচকে করে বিক্রি করে আসছে মিল মালিকরা। অটো মেশিনে মোটা চাল দিলেই তা চিকন হয়ে যায়। এরপর চকচকে করতে ফিটকিরি কখনো কখনো ইউরিয়া সার দেয়া হয়। ফিটকিরি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না হলেও ইউরিয়ায় মারাত্মক ক্ষতি হয় বলে সাবধান করে আসছেন পুষ্টিবিদরা। এছাড়া চাল ছাঁটাইয়ে ওপরের ফাইবার ও ভিটামিন বি ও থিয়ামিন নষ্ট হয়। এতে চালের পুষ্টিগুণ থাকে না বললেই চলে। এছাড়া সরু কড়ায় প্রতি বছর ১৫ থেকে ২০ লাখ টন চাল নষ্টও হয়। এইসব বিবেচনায় পলিশ করা চালের বিপক্ষে অবস্থান সরকারের। খাদ্যমন্ত্রী বারবারই বলে আসছেন ছাঁটাই করা চাল বিক্রি বন্ধ করা হবে। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে বাজার থেকে সেই চাল সরানোর জন্য সময়সীমাও বেঁধে দেন। আমরা হয়তো ২-৪-৬ মাস পরে বা এই পুরো যাওয়ার পরে আমরা আমাদের আইন যেটা পাশ হয়েছে, বিধিমালাও আমাদের পাশ হয়েছে, আমরা চলে যাব যে পলিশিং চাউল আর উৎপাদন করা যাবে না। এবং যারা পলিশিং চাউল উৎপাদন করছে আমরা যে পালিশের মেশিন সেগুলো সিজ করা শুরু করব। একসময় লাল চালের উৎপাদন ও চাহিদা তুঙ্গে ছিল। তবে সময়ের পরিক্রমায় অভিজাত মনোভাবে ভোক্তার চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজারে আধিপত্য বিস্তার করেছে সাদা চাল। উপকারের তুলনায় ক্ষতির পরিমাণ বেশি হলেও পলিশ করা চালই বাজার থেকে কিনছেন ক্রেতারা। এতে পুষ্টির সঙ্গে আর্থিকভাবে লোকসানের পাল্লাটাও ভারী ক্রেতার। পাবলিক আসলে ঠকছে,
ভাত তো গুণগত মানভাবে ক্ষতি হচ্ছে এবং মোটা হচ্ছে চালে। পলিশ করা চালটাতে ওরা একটা কেমিক্যাল মিক্স করে, যেমন আমি রশিদে গিয়েছিলাম, উনি নিজেই বলেছেন যে এটাতে ইয়া করা, তারপরেও একটা মানসিক। অন্যদিকে ভোক্তাদের চাহিদার কারণেই বাজারজাত করা হয় এমন পলিশ চাল। অনেক বিক্রেতা বলছেন মিল মালিকরা না চাইলে তারাও রাখবেন না এমন চাল। অটোমেল ছাড়া যে চালগুলা করবে ওগুলো আমরা বিক্রি করব, মেলার যা করে আমরা তাই করব। পলিশ চাল বাজার থেকে সরিয়ে নেওয়া হলেও বাজারে এর প্রভাব পড়বে না বলে মত সংশ্লিষ্টদের। শরীফ রওশন, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশকোনা হজ ক্যাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস করে দিচ্ছে সরকার। এছাড়া সারা দেশে রেল নেটওয়ার্ক করে দেওয়া হচ্ছে, যার সুবিধা পাবেন হাজিরা। দুপুরে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিবুল্লাহ জানাবেন বিস্তারিত। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী 16 জুন। আল্লাহর নৈকট্য লাভের আশায় একসাথে পবিত্র কাবা প্রদক্ষিণ করবেন বিশ্বের লাখো মুসল্লি। প্রায় 4500 কিলোমিটার দূরের দেশ থেকে এবছর হজে যোগ দিতে ইচ্ছুক 85,000 বাংলাদেশি। বৃহস্পতিবার প্রথম ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন 419 হজযাত্রী। এর আগে আশকোনা হজ ক্যাম্পে এর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অনলাইনে সহজভাবে হজ নিবন্ধনের ব্যবস্থা করেছে সরকার। এতে যাত্রীদের হয়রানি কমেছে। হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরো উন্নত করার পদক্ষেপ নিচ্ছি, আর এই ক্ষেত্রে সৌদি সরকার সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আরব ভূখণ্ড ফিলিস্তিনিদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মুসলিম দেশগুলোকে এ নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। কারণ প্যালেস্টাইন আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। দেশের মানুষের পাশাপাশি পুরো মুসলিম উম্মাহর জন্য হাজিদের দোয়া করার অনুরোধ জানান সরকার প্রধান। সেবা যাতে উপযুক্ত পায়, হাজিরা যাতে সেবা পায়, সেই ব্যবস্থাটা করতে পেরেছি, এটা ধরে রেখে যেন আরো উন্নত করতে পারি, সেই দোয়াটাও আপনারা করবেন, আর দেশের মানুষের জন্য দোয়া করবেন। হাসিবুল্লাহ, এখন, ঢাকা। অতিরিক্ত দামে ইন্টারনেট কিনেও অসন্তুষ্ট গ্রাহক। মোবাইল রিচার্জের মেয়াদ কমে যাওয়ার সঙ্গে বিটিসিএল ও আইএসপি সেবার সংকটে গ্রাহকদের টেলিযোগাযোগ খাতে ভোগান্তি বেড়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জানালেন, সেবা বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে সরকার। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। গ্রাহকদের অভিযোগ, গত কয়েক বছরে ইন্টারনেটের দাম যে পরিমাণ বেড়েছে, বিপরীতে মেয়াদ কমেছে অনেকটা। এতে গ্রাহক সুবিধার বিপরীতে অর্থ খরচ বেড়েছে। এই যেমন রবি 7 দিনের 1 জিবির প্যাকেজের দাম রাখছে 48 টাকা, আর গ্রামীণ ফোনের একই মেয়াদের প্যাকেজ 69 টাকা। বাংলালিংকের 2 জিবি কিনতে হচ্ছে 68 টাকায়, যা গত বছরের সেপ্টেম্বর পর্যন্তও এর দাম ছিল 10 থেকে 25 টাকা পর্যন্ত কম। আমি এটাও জানতে চাই, বিশ্বের অন্য কোনো দেশে রোমিং চালু করতে আমার পার্সোনাল ক্রেডিট কার্ডের ফটোকপি আমার গ্রামীণ ফোনে দেওয়া লেগেছে। ঢাকা শহরে এইরকম একটা প্রাণ কেন্দ্রে ইন্টারনেট সেবা কি পাবো না? কিছুক্ষণ পরে মতো আপনারা দিবেন, যাতে বাংলাদেশের কোনো জনগণের একটি টাকা যাতে না যায়। এমন শত শত অভিযোগ মোবাইল কোম্পানি বিটিসিএল, আইএসপিএবি, আবার কোনোটি খোদ বিটিআরসির বিরুদ্ধেই। মূলত বছরে একবার বিটিআরসি গণশুনানির আয়োজন করে, তাই বুধবার এই আয়োজনে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে জানতে চান তাদের অভিযোগের বিষয়ে। বিটিআরসি বলছে, আনলিমিটেড মেয়াদ বাড়ানোর খরচা কমানোর জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। ব্যালেন্সের নিরাপত্তা পাচ্ছি না, আমার ব্যালেন্স থাকবে কি থাকবে না সেই নিরাপত্তা নাই, সেখানে লুটপাট হচ্ছে, সেখানে আমি ক্যাশলেস বাংলাদেশ কিসের উপরে নির্ভর করে আমি বিনির্মাণ করব? ৬৫,০০০ সার্ভে রেসপন্সের উপর ভিত্তি করে আমরা পুনরায় এটা নিয়ে বসবো এবং গ্রাহক বান্ধব একটা ইন্টারনেটের
মোবাইল ইন্টারনেটের প্যাকেজ আমরা অফার করতে পারবো বলে আশা করছি। কিন্তু একই সময়ে যখন 5Gর প্রাপ্যতা নিশ্চিত হওয়া জরুরি, তখনই অনেক জায়গায় পাওয়া যায় না 4G সেবা। গ্রাহকরা তা নিয়ে অসন্তুষ্টির কথা জানায়। 4G সেবা আরও শক্তিশালী করে 5Gর দিকেও মনোযোগী হচ্ছে সরকার, এমনটাই জানান বিটিআরসির কর্মকর্তা। আমাদের কেন রোমিং চালু করতে এত কেন আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে? আমরা কি চোর নাকি যে আমাদেরকে এত কিছু দেওয়া লাগবে? আমি ডিপোজিট করতেছি ডলার। ভিয়েতনাম বা থাইল্যান্ড সব জায়গাতেই 5G নেটওয়ার্ক অ্যাভেলেবল, কিন্তু বাংলাদেশে আর কতদিন ওয়েট করতে হতে পারে 5G নেটওয়ার্কের জন্য। আমরা বিল্ডিং কোডের মধ্যে একটা চ্যাপ্টার আমরা অন্তর্ভুক্ত করব যেখানে ডিজিটাল কানেক্টিভিটির ইস্যুটা থাকবে, যাতে করে বিল্ডিংয়ের অভ্যন্তরে আমরা সঠিকভাবে একটা স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি তৈরি করতে পারবো এবং ইন্টারনাল গ্রাহকরা যেন সঠিকভাবে এই কানেক্টিভিটি পায়। অন্যদিকে বিটিসিএল ও অবৈধ আইএসপি নিয়ে অভিযোগ আছে বেশ। এখনও বেশি টাকা দিয়েও ধীর গতির সংযোগ নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। টেলিযোগাযোগ মন্ত্রী আশ্বাস দিয়ে বললেন, বেসরকারি কোম্পানির সঙ্গে সব জায়গায় বিটিসিএল এর সেবা দেওয়ার জন্য কাজ করছে সরকার। বেসরকারি মোবাইল অপারেটরদের সঙ্গে টেলিটককেও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। গ্রাহকদের টাকা ব্যালেন্স এটা যাতে কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা কোনো প্রাইভেট কোম্পানি তার অজান্তে অব্যবহৃত সেই ব্যান্ডউইথ, তার অপচয়টা পয়সাটা খরচ না হয়ে যায়। আমাদের একটা অ্যাপ্রোচ নেওয়া দরকার বিটিআরসি থেকে, যে নট মোর দ্যান ওয়ান্স। একজন নাগরিক একটা তথ্য বা উপাত্ত যদি একবার দেয় কোনো সিস্টেমে, তাহলে তাকে দ্বিতীয়বার তৃতীয়বার যাতে না দিতে হয়। বিটিআরসির সবশেষ তথ্য অনুযায়ী দেশে মুঠোফোন গ্রাহক প্রায় 19 কোটি 22 লাখ, আর ইন্টারনেট গ্রাহক প্রায় 13 কোটি 47 লাখ। যদিও টেলিযোগাযোগের প্রতিটি শাখায় গ্রাহকদের এখনও অভিযোগ রয়েছে অনেকটা। নাজমুস তাকিব, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। অবৈধ পথে ভারত থেকে চিনি আসায় বাজারে প্রভাব পড়ছে। এছাড়া ঈদের পর কমেছে চাহিদাও, যার কারণে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে কমতে শুরু করেছে চিনির দাম। প্রতি মনে কমেছে অন্তত 300 টাকা পর্যন্ত। কাজী মাহফুজের প্রতিবেদন। বাংলাদেশ ব্রাজিল থেকে অপরিশোধিত চিনি আমদানি করে, তবে পরিবহন সুবিধা ও খরচ কম হওয়ায় সাম্প্রতিক সময়ে ভারত নির্ভরতা বেড়েছে। এ অবস্থায় কিছুদিন ধরে ভারত চিনি রপ্তানি বন্ধ রাখে। এতে দেশীয় বাজারে কিছুটা বেড়ে যায় দাম। এই সুযোগে অবৈধ পথে চিনি আনতে শুরু করে চোরাকারবারীরা। সম্প্রতি ভারত থেকে অবৈধ পথে আনা বেশ কয়েকটি চালান ধরা পড়ে। এর প্রভাব পড়ছে বাজারে। আপাত দৃষ্টিতে বাজারে কিছুটা দাম কমে আসলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় বাজার ব্যবস্থা। বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, সপ্তাহ আগেও দেশের বাজারে পাইকারিতে চিনি বিক্রি হয়েছে মন প্রতি 4700 থেকে 4730 টাকা। তবে এখন তা কমে দাঁড়িয়েছে 4630 টাকা। মন প্রতি 100 টাকা পর্যন্ত কমেছে। এক মাসের ব্যবধানে কমেছে মন প্রতি 300 টাকা পর্যন্ত। বর্তমানে পাইকারিতে প্রতি কেজি চিনির দাম 123 থেকে 124 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে চিনির চাহিদাও কিছুটা কমেছে। এছাড়াও পর্যাপ্ত আছে সরবরাহ। চাহিদা আছে, ওই 2 নম্বরটা খাইতেছে, এটা খাইতেছে না, ওটা আমাদের থেকে 700-800 টাকা প্রতি বস্তা কম। টুকটাক তো আসবেই এরকম, এটা তো আর সব কিছু বন্ধ করতে পারবে না। এটা আগেও ছিল, এখনও আছে টুকটাক। তবে আন্তর্জাতিকভাবে কমছে দিকে চিনির বাজার কমছে। সরকারে যদি চায় শুল্কটা কমায় দিয়ে যদি ওইভাবে করে, তাহলে দেশের মনে করেন আরও ভালো হবে, আরও মঙ্গল হবে। মনে করেন চিনির বাজারটা আরও কমে যাবে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে কমেছে চিনির দাম। এছাড়া চোরাই পথে ভারতীয় পরিশোধিত চিনি বাজারে আসায় দাম কমতির দিকে বলছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে সরকার রাজস্ব যেমন হারাচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চিনি আমদানিকারকরা। কালো বাজারের কারণে আমাদের যে বেসরকারি চিনি মালিকেরা তারা বিরাট ক্ষতির সম্মুখীন। এটা প্রতিরোধ করতে হলে প্রথমে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী আছে তারা সরকার তাদেরকে কঠোর নজরদারিতে আনতে হবে, যাতে কোনো চিনি দেশে ঢুকতে না পারে। বাংলাদেশে প্রতি বছর চিনির চাহিদা 20 থেকে 22 লাখ টন। দেশীয় উৎপাদিত চিনি দিয়ে চাহিদার 1% পূরণ হয় না, ফলে চাহিদার পুরোটাই আমদানি করতে হয়। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।
প্রকল্প অনুমোদনের 1.5 বছর পর প্রায় 400 কোটি টাকার বাজেটে রাজধানীর মান্ডা খাল পুনঃখনন ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্থায়ীভাবে খালের দখল ও দূষণ ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মান্ডা খাল ছাড়াও কালুনগর ও শ্যামপুর খালেও একইভাবে সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বিস্তারিত মেহেরিন আইনির প্রতিবেদনে। রাজধানীর মান্ডা এলাকার এই খাল হুট করে দেখলে বোঝার উপায় নেই এটা কি খাল নাকি সবুজ মাঠ। অথচ ঢাকা দক্ষিণে প্রধান 5টি খালের মধ্যে এটিই সবচেয়ে বড় খাল। আগাছা আর ময়লা আবর্জনার ভারে স্থানীয়রা মরা খাল বলে এটিকে। অথচ মান্ডা খালের প্রস্থ 12 ফুট, কোথাও কোথাও 50 ফুট। খালের শুরু মানিকনগরে, এরপর উত্তর মান্ডা, শুকনগর, শেখের জায়গা, খিলগাঁওয়ের ত্রিমোহনী হয়ে বালু নদে গিয়ে মিশেছে। বর্ষার সময় 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালসহ জিরানি, কালুনগর আর শ্যামপুর খাল হয়েই মানিকনগর, মান্ডা সহ বেশ কিছু এলাকার বৃষ্টির পানি বালু নদী হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে। এই 4 খালের বর্জ্য ও পলি অপসারণের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য প্রকল্পের অনুমোদন দেওয়া হয় 2022 সালের অক্টোবরে। গত 1.5 বছর ধরে 4 খালের বর্জ্য অপসারণ কাজ বন্ধ রাখায় গত বছর প্রবল বৃষ্টিতে অন্তত 6 বার ডুবেছিল ঢাকা। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হয় এলাকাবাসীর দুর্ভোগ চরমে ওঠে। খাল যদি পরিপূর্ণভাবে উদ্ধার হয় তাহলে অনেক মানুষের অনেক উপকৃত হবে। পানি আটকে না, এই বাসার মনে করেন যে লগে পানি ভাসি যায়, হ্যাঁ, এরপরেও মনে করেন অনেক সমস্যা হয়ে যায়, চলা ফিরে মশা মাছি পোকামাকড় অনেক ক্ষতি হয়ে যায়। খাল খনন হলে আমাদের মনে করেন ভালো ভালো সুবিধা হইব, মনে করেন মানুষও রাস্তাঘাট শুকনা পাবে আর খালদা যাবে মাটি পানি। বুধবার সকালে মান্ডা খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র। প্রায় 900 কোটি টাকার প্রকল্পে জিরানি, মান্ডা, কালুনগর, শ্যামপুর এই 4 খালের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে, যার মধ্যে শুধু মান্ডা খালের জন্যই বরাদ্দ রাখা হয়েছে 400 কোটি টাকা। ঢাকা শহরকে সবুজায়ন আর নান্দনিক করতে এই প্রকল্পের মাধ্যমে খালের পাশে প্রায় 35,000 গাছ রোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকা শহরের যে সবুজায়ন বা বনায়নের যে প্রয়োজন, সেই প্রয়োজন এখন পর্যন্ত আমরা পূরণ করতে পারিনি। এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় 35,000 গাছ রোপণ করব, যার মাধ্যমে এই এলাকা একটি সুন্দর নান্দনিক পরিবেশ সৃষ্টি হবে। তার সাথে সাথে আমাদের শহরের যেই সবুজায়ন এবং বনায়নের যেই কার্যক্রম সেটা আরও বেগবান হবে। 2020 সালের ডিসেম্বর মাসে ঢাকা ওয়াসার কাছ থেকে 7টি খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় দক্ষিণ সিটি। এই 7 খালের 3টি আবার বক্স কালভার্ট, আর ঢাকা উত্তর সিটি 29টি খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায়। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। দখল দূষণের হাত থেকে কর্ণফুলী নদী রক্ষায় 2 পারে 50 কিলোমিটার ব্যতিক্রমী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রামের পরিবেশবিদ ও বিশিষ্টজনরা। 3 দিন ব্যাপী এই প্রচার অভিযানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাম্মান বাইচ সহ নানা আয়োজনে সচেতন করা হবে নদীর 2 পারের মানুষকে। এ সময় বক্তারা বলেন, কর্ণফুলী নদীর পাড়ে হাজার হাজার কোটি টাকার অর্থনীতি ঘটে আদিকাল থেকে সারা বিশ্বের সাথে পরিচিতি পেয়েছে। সেই নদী এখন দখল দূষণে বুড়িগঙ্গা হবার পথে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন হোসাইন জিয়াদ। কোনো বিনোদন উৎসব নয়, এই পাহাড়ি নাচ পরিবেশ রক্ষায়, নদী দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ। দখল দূষণ থেকে কর্ণফুলী নদী রক্ষায় ঐতিহ্যবাহী সাম্পানে করে ব্যতিক্রমী এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন চট্টগ্রামের পরিবেশবিদরা। নদীর 2 পারে যোগ দেয় শত শত মানুষ। নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হয়ে প্রায় 50 কিলোমিটার ব্যাপী চলে এ সাম্পান প্রচারণা। নদীকে ভালোবাসতে হবে, নদীকে রক্ষা করতে হবে যদি আমরা বেঁচে থাকতে চাই। নদীর পেশার সাথে বেঁচে আছে জেলে সহ হরেক রকম পেশাজীবী মানুষ। বক্তারা বলেন, কর্ণফুলী নদীর পাড়ে বন্দরকে ঘিরে দেশের 95% আমদানি রপ্তানি বাণিজ্য হয়। 600রও বেশি কারখানা 2 পাড়ে। বছরে হাজার হাজার কোটি টাকার অর্থনীতি ঘুরে এই নদীকে ঘিরে। কর্ণফুলী যদি সঠিকভাবে তার প্রবাহ না থাকে, দূষণ হয়, তাহলে আমরা পানি পাবো না। বাংলা চট্টগ্রামের 70 লক্ষ মানুষের পানির সংকট আমরা ভুগবো। লেনদেনের মাধ্যমে অবৈধভাবে এই দখল প্রক্রিয়াকে টিকিয়ে রাখছে। প্রধানমন্ত্রীর নির্দেশ, হাইকোর্টের নির্দেশ সব অবজ্ঞা করে দখলের পর দখল তুলতেছে। এটা একমাত্র উৎখাত করতে পারে জনগণের সম্মিলিত শক্তি। প্রায় 1000 মতন মাঝি আছে, সাম্পান মাঝি। সেই সাম্পান মাঝিদের স্বার্থে এই ঘাটগুলি কিভাবে বাঁচানো যায়, কিভাবে সাম্পান মাঝিদেরকে রক্ষা করা যায়, সেদিকে চিন্তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের
নিকট আবেদন জানাচ্ছি। বিনিশুতুর মালা নামে 3 দিনব্যাপী নদী রক্ষার এ প্রচারণায় সাম্পান 22, নৌরেলি সহ নানা আয়োজনে সচেতন করা হবে দুই পাড়ের মানুষকে। পরিবেশবিদরা বলেন, নদী দখলদার শিল্পপতি ও রাঘব বোয়ালরা আইনের নানা ফাঁকফোকর ব্যবহার করে উচ্ছেদে বাধা তৈরি করছে। ফলে 1 দশকেরও বেশি সময় আন্দোলন করেও সুরাহা করতে পারছেন না তারা। 2টা রিট আমরা জিতেছি, 3য় রিটটা এখন চলমান আছে। সেটাও হচ্ছে তারা এমনভাবে আইনের মার পেছে আমাদেরকে ফেলে দিয়েছে। সেটা প্রথমে চেম্বার জজের কাছে গিয়েছে, এরপরে সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে গিয়েছে। আপিলেট ডিভিশন থেকে হয়ে আবার এখন নির্দেশ নিয়ে আসছে আমরা যে হাইকোর্টে মামলাটা দ্রুত শেষ করার জন্য। আসামের লুসাই পাহাড় থেকে নেমে আসা কর্ণফুলী নদী রাঙামাটি জেলা, চট্টগ্রাম জেলা হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। এ দীর্ঘ পথে মানুষের জীবনযাত্রার ভিন্নতা, সাংস্কৃতিক বৈচিত্র্য আর অর্থনৈতিক যোগসূত্র এ নদীকে করেছে অনন্য। কিন্তু এ নদীর দখল দূষণের যখন কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় না, সচেতন হয় না সাধারণ মানুষ, তখন এ ধরনের প্রতিবাদ কর্মসূচি কিংবা প্রচার অভিযান জনগণকে সম্পৃক্ত যেমন করবে, তেমনি যারা সরকারি দায়িত্বে রয়েছেন তাদেরকেও সচেতন করবে বলে মনে করছেন আয়োজকরা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যাবাজার। বিশ্ববাজার থেকে করোনা টিকা তুলে নিচ্ছে ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এই কোম্পানিটির টিকা ব্যবহৃত হচ্ছে না ইউরোপীয় ইউনিয়নে। অন্যান্য ভ্যাকসিন সহজলভ্য থাকায় অ্যাস্ট্রাজেনেকা আর করোনা টিকা উৎপাদন আর বিক্রি করবে না বলে জানিয়েছেন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানাচ্ছেন ইশিতা ব্রহ্ম। করোনা মহামারীতে মৃত্যুর মিছিল দেখেছিল বিশ্ব, প্রিয়জন হারিয়েছিল বহু মানুষ। সে সময় করোনার টিকা কোভিশিল্ড বহু মানুষকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। তবে সম্প্রতি জানা গেছে কোভিশিল্ডের রয়েছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। একথা স্বীকার করেছে খোদ টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। এই ঘটনার পর বিশ্বব্যাপী কোভিড টিকা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। বাজারে আর পাওয়া যাবে না অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। স্থানীয় সময় মঙ্গলবার দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোম্পানি আবেদন করে স্বেচ্ছায় তাদের বিপণন অনুমোদন প্রত্যাহার করবে। এতে আরও বলা হয়, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশেও একইভাবে আবেদন করা হবে, যারা ভ্যাক্স জেভরিয়া নামে পরিচিত ভ্যাকসিন অনুমোদন করেছে। এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, করোনার ভ্যাকসিন আর তৈরি করা হচ্ছে না, এর সরবরাহ হচ্ছে না। বাণিজ্যিক কারণেই সংস্থাটি সব দেশ থেকে করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আদালতে নথি জমা দেওয়ার পর গত 30 এপ্রিল এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র বলেছেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের শারীরিক সমস্যা তৈরি হয়েছে তাদের জন্য সমবেদনা। রোগীদের সুরক্ষা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। ভ্যাকসিন সহ বিভিন্ন ওষুধ যেন নিরাপদে সবাই ব্যবহার করতে পারে সেটা সুনিশ্চিত করাই অ্যাস্ট্রাজেনেকার লক্ষ্য। গেল ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া একটি নথিতে প্রতিষ্ঠানটি বলেছে, তাদের তৈরি করোনা টিকার কারণে খুব বিরল থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম TTS এর ঘটনা ঘটতে পারে, যার ফলে মানুষের রক্তে প্ল্যাটলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে 51টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ভুক্তভোগীরা মোট 100 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন। বিশ্লেষকরা বলছেন, ব্রিটিশ সুইস এই কোম্পানিটির স্বীকারোক্তির কারণে প্রতিষ্ঠানটিকে বিপুল পরিমাণ জরিমানা গুনতে হতে পারে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নে এই ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেন ও অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করার আবেদন জানানো হয়েছে। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। দেশে এ পর্যন্ত 5,62,80,000 অ্যাস্ট্রাজেনেকার ডোজ দেওয়া হয়েছে। ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে, মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে। আমরা সেটা এখনো যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য।
নিজ নিজ উদ্যোগে বাড়ির আঙিনা পরিষ্কার রেখে মশার উপদ্রব থেকে কিছুটা শান্তিতে এলাকাবাসী। এই চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের। তবে এলাকাবাসীর অভিযোগ, সব সময় ছিটানো হয় না মশার ঔষধ। আর দক্ষিণের মেয়রের দাবি, শুক্রবার ছাড়া প্রতিদিনই ওয়ার্ডগুলোতে মশার ঔষধ ছিটানো হয়। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে। ট্যানারি শিল্পের জন্য হাজারীবাগ এলাকা অনেক আগেই বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল। তবে সাভারে ট্যানারি স্থানান্তরের পর এলাকাবাসীর মধ্যে কিছুটা শান্তি ফিরে আসে, পরিষ্কারও হয় কিছুটা। খালগুলোকেও ফিরে আনার চেষ্টা করা হয় আগের রূপে। দীর্ঘ প্রশস্ত রাস্তা এখন হাজারীবাগ, ট্যানারি মোড়, জিগাতলা, 3 রাস্তা, শিকারিটোলা, মনেশ্বর এলাকায়। আর এসব নিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, আগের চেয়ে বর্তমানে মশার উপদ্রব কিছুটা কম, আর নিজেরাও পরিষ্কার রাখছে নিজ আঙ্গিনা। এমনিতে মশা থাকে, মোটামুটি ভালোই মশার উপদ্রব আছে। তারপরে সিটি কর্পোরেশনের ওষুধ দেয় মাঝে মাঝে, মোটামুটি এখন বলা যায় মশা একটু কমই। আগের থেকে তুলনামূলক কম, কিন্তু একেবারে নেই বললে নয়, অবশ্যই আছে। এখন সামনে বর্ষা, উপদ্রব বাড়তে পারে। এখন থেকে যথাযথ ব্যবস্থা না নিলে সামনে ভয়াবহ অবস্থা আসতে পারে। ওই যে ড্রেনের ভিতর দিয়ে আপনি ওই যে মেন হলের ভিতর দিয়ে কিছু দিয়ে দিলে আপনি মশাটা হয়তো একটু কম থাকতো আর কি। এমনি তো রুটঘাট তো এমনি পরিষ্কার আছে, সব কিছু পরিষ্কার আছে এখন। তবে বরাবরের মতোই অভিযোগ মশার ওষুধ নিয়ে। সিটি কর্পোরেশন থেকে যেখানে নিয়ম আছে প্রতিদিন 8 ঘন্টা করে মশার ওষুধ ছিটাতে হবে, সেখানে এলাকাবাসীর অভিযোগ কালে ভদ্রে এই ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হচ্ছে। আর সামনেই ডেঙ্গুর মৌসুম হওয়াতে আতঙ্কে তারা। মশার যন্ত্রণায় তো মানুষ অতিষ্ঠ একেবারে। এখন যদি তারা একটু কেয়ার না করে এটা নিয়ে, তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে। এখন মশার ওষুধ মোটামুটি দিতেছে, কিন্তু আপনার গরম পড়লে আর কি মশার একটু চাপ বেশি। তো রেগুলার ওষুধ দিলে, পরিষ্কার রাখলে সব কিছু তাহলে ঠিক আছে। আগে থেকে এখন মশার ওষুধটা একটু বেশি দেওয়া দরকার, তো যেরকম দেওয়া দরকার সেরকম হচ্ছে না। ঠিক আছে, আপনি দেয় মাসে 1-2 বার এরকমভাবে দেওয়া হচ্ছে, আর বেশি দেওয়া হচ্ছে না। এদিকে এরকম অভিযোগ অস্বীকার করছে সিটি কর্পোরেশন। তাদের দাবি, ডেঙ্গু সংক্রমণ রোধে শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই মশার ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এটা তো তথ্য ভুল। একদিন কেন দেওয়া হবে? আমাদের 6 দিন দেওয়া হয়। সপ্তাহে 6 দিনই আমাদের মশক কর্মীরা কাজ করে। আমরা মশক নিয়ন্ত্রণের কার্যক্রম বছরব্যাপী এবং সাপ্তাহিক 6 দিন। একদিন শুধুমাত্র শুক্রবার ছুটি থাকে, বাকি 6 দিনই আমাদের মশক নিধন কার্যক্রম চলমান আছে এবং থাকবে, যেই মৌসুমই হোক না কেন। আর আপনারা জানেন যে এই আমাদের প্রস্তুতি চলছে এডিস মশার বিস্তার রোধের জন্য। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে 20 মে অংশীজনদের সাথে আলোচনায় বসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিউল আহমেদ, এখন, ঢাকা। শান্ত বাজারের সময় হলো আরো একটি ছোট্ট বিরতির। ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্ত বাজার। জাতীয় সঙ্গীতের রচয়িতা, নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। লেখালেখির বাইরেও তার অন্য এক জগতে ভাবনা ছিল শুধুই মানুষকে নিয়ে। নিজে জমিদার থাকা সত্ত্বেও শাসন শোষণের ঊর্ধ্বে গিয়ে কোনো বৈষম্যে নয়, বিশ্বাস করতেন মানুষের এগিয়ে যেতে প্রয়োজন সমতা ভিত্তিক মনোভাব। রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে তার সমবায় ভাবনার জগতের কথা তুলে ধরেছেন তানজিলা খান মিম। নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার। একলা মানুষ টুকরো মাত্র, মানুষ যদি মিলতেই না পারে ভরসার পরিবেশ তৈরি হবে কি গো? মানুষকে একতাবদ্ধ হওয়ার এই মন্ত্র কাগজে কলমে লিখে রেখে গিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদারের প্রথাগত দম্ভ, লালসা, অহমিকা, শাসন শোষণ এসব কিছুকে ছাড়িয়ে এই কবি ছিলেন মানুষের কবি। তিনি সদা দেশপ্রেমে মগ্ন থাকা প্রজাদরদী এক জমিদার কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি রবে নীরবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সামাজিক জীবনে কেবল একজন প্রজাবান্ধব জমিদার ও সমাজ সংস্কারক হিসেবে সুপরিচিত যে ছিলেন তা নয়, বরং আধুনিক কৃষির একজন রূপকার হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন গ্রামের উন্নতির মধ্যেই সামগ্রিক উন্নয়ন নির্ভরশীল। তার কবিতায়ও সেই প্রতিধ্বনি শোনা যায়। যারে তুমি নিচে ফেলো, তোমারে বাঁধিবে সে নিচে, পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ সব অনেক কিছুই লিখেছেন, কিন্তু
দেখা যাবে যে তার যে ভাবনাগুলো সেটি প্রবন্ধের মধ্যে আছে। তিনি বারবার বলেছেন যে আমাদের মধ্যে একটা লোভের প্রবণতা ব্যাপক, এবং শুধু আত্মসাৎ করতে চাই, পেতে চাই, ধনী হতে চাই, এই বিষয়টা ব্যাপক এত বেশি এটি আমাদের মধ্যে ঢুকে পড়েছে যে আমরা মানবিক মূল্য চেতনাটি হারিয়ে ফেলেছি। তার পোস্টমাস্টার গল্প থেকে শুরু করে নানা গল্পে, নানা কবিতায় কিন্তু এই যে মানবিক সম্পর্ক, এই সম্পর্কটিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। মাঝে মাঝে তব দেখা পাই। সমবায় 2 প্রবন্ধে রবি ঠাকুর বলেছেন, দল বেঁধে থাকা, দল বেঁধে কাজ করাই মানুষের ধর্ম। এই ধর্ম থেকে বিচ্যুত হলেই মানুষ লোভ, ক্রোধ, মোহের মতো রিপুর শিকারে পরিণত হয়। ধনীর ধনে দারিদ্র হরণের ক্ষমতা যে নেই, সে কথাই তার সমবায় ভাবনার মূলে ছিল। লোকসাধারণের ধন উৎপাদনের ক্ষমতা অর্জনের মাধ্যমেই যে দারিদ্র বিমোচন করা সম্ভব, সে কথাও তিনি বারবার বলেছেন। উনি যে চিন্তা করেছিলেন সেটা কিন্তু সঠিক। মানুষ যখন এক হয় তখন অনেক কিছু করতে পারে, একা একা অনেক কিছু করা যায় না। এখনকার পরিপ্রেক্ষিতে যে একটু বলি, সেটা হচ্ছে যে এখন আমরা হয়ে গেছি ব্যক্তি, আমরা এখন আর আমরা নাই, আমরা সবাই আমি। তিনি সেটাই করতে চেয়েছিলেন যে সবাইকে একসঙ্গে নিয়ে এসে ওই আমির থেকে আমরা হবে, যারা একসঙ্গে আসবে, একসঙ্গে কাজ করবে, কিন্তু সবাই তার থেকে উপকার পাবে, ন্যায্য পাবে। এটা হচ্ছে সমবায়ের মূল ধারণা। কিন্তু ওখানে দেখা গেল ওই যে নেতৃত্বের ব্যাপার, যারা অগ্রসর, যারা বেশি সম্পদ আছে তাদের ইতিমধ্যেই, বা যাদের শিক্ষা দীক্ষা বেশি আছে তারা নেতৃত্বে এসে অন্যদেরকে ঠিক পাত্তা দিতে চায় না। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। প্রচলিত অর্থে অর্থনীতিবিদ তিনি না হলেও তিনি তৈরি করেছিলেন একটি সৃষ্টিশীল পারিবারিক পরিবেশ। ছিল তার ব্যাপক পাঠাভ্যাস। দেশের গ্রামীণ জীবনকে প্রত্যক্ষ করেছেন খুব কাছ থেকে, লক্ষ্য করেছেন ঔপনিবেশিক শাসন কিভাবে জাতীয় অর্থনৈতিক বিকাশকে শৃঙ্খলিত করে। একই সাথে প্রাচ্য প্রাচ্যের সমাজ ও সভ্যতাকে পর্যালোচনা করেছেন গঠনমূলক দৃষ্টিতে। লিখে রেখে গেছেন, আমাদের দেশে পল্লীতে পল্লীতে ধন উৎপাদন ও পরিচালনার কাজে সমবায় নীতির জয় হোক। তানজিলা খান মিম, এখন, ঢাকা। এবারে খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20-র জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রায় 1 বছর পর টি-20 দলে ফিরলেন সাকিব আল হাসান, ফিরেছেন সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুলকে। বিস্তারিত নোমান আব্দুল্লাহর প্রতিবেদনে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ হচ্ছে 2 পর্বে। বিশ্বকাপকে ঘিরে শেষ মুহূর্তের ক্রিকেটার যাচাই বাছাই, সাকিব মুস্তাফিজের জন্য অপেক্ষা, সব মিলিয়ে চট্টগ্রাম পর্বের জন্য আলাদা দল ঘোষণা করে বাংলাদেশ। 3 ম্যাচ শেষে দল ঢাকায় ফেরার আগেই ঘোষণা করা হয়ে গেছে শেষ 2 ম্যাচের দলও। 15 সদস্যের দলটা কেমন হবে সেটি অবশ্য অনেকটাই জানা ছিল সবার। প্রায় 1 বছর পর টি-20 দলে ফিরলেন সাকিব আল হাসান। আইপিএল ফেরত মুস্তাফিজুর রহমানও আছেন স্কোয়াডে। ইনজুরি কাটিয়ে ফেরা সৌম্য সরকারকেও রাখা হয়েছে দলে। বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে দলের সঙ্গেই রাখছে বিসিবি। খেলানো হতে পারে শেষ 2টি ম্যাচও। সাকিব, মুস্তাফিজ, সৌম্যদের জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন পারভেজ ইমন, আফিফ হোসেনরা, আর শরীফুলকে দেয়া হয়েছে বিশ্রাম। শরীফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেট খেলছে, ম্যাচ খেলছে, হাই ইন্টেন্ট ম্যাচ খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে, তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে। মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার পর, কারণ ও অনেক দিন ফ্যামিলি থেকে বাইরে, সবকিছু থেকে বাইরে, ওর সঙ্গে যদিও এগুলো ওর সাথে কথা বলেই করা হয়েছে। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কি অবস্থাতে আছে। সাকিব তো ছুটিতে ছিল, তো ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লিগ খেলেছে, এবং আমাদের চিন্তাতেই ছিল যে ও অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে যাবে এই দলটাই। সঙ্গে যুক্ত হবেন কেবল শরীফুল। তবে মূল দল থেকে কে বাদ পড়বেন সেটি এখনই বলা মুশকিল। নোমান আব্দুল্লাহ, এখন। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/ekontv।